চলে আসলাম আন্ডারস্ট্যান্ডিং কোয়াড্রিল্যাটারালের ফোর্থ ডেতে। তিনটে ক্লাস আমরা শেষ করেছি এবং এই তিনটে ক্লাসে আমরা এক্সারসাইজ নাম্বার 5.4 অবধি অলরেডি শেষ করে দিয়েছি। আজকে 5.5 এক্সারসাইজ থেকে শুরু হবে। এর আগে যে সমস্ত জিনিসগুলো কমপ্লিট করেছি আশা করি প্রত্যেকটা জিনিস তোরা পরিষ্কার বুঝতে পেরেছিস এবং সেই যে সমস্ত জিনিসগুলো আলোচনা করেছি সেগুলোকে খাতায় নোট ডাউন করেছিস। যাই হোক, আজকে ক্লাসে আসা যায়। আমরা এক্সারসাইজ 5.5 এ প্রথমেই দেখতে পাচ্ছি পারপেন্ডিকুলার লাইন নিয়ে কথা বলেছে। তো প্রথমে প্যারালাল লাইন ও পারপেন্ডিকুলার লাইনের কনসেপ্ট একটু আমরা দেখি। প্রথমত হচ্ছে প্যারালাল লাইনস। দুটো লাইনকে প্যারালাল করা হয় যদি তারা কখনো ইন্টারসেক্ট না করে অন এক্সটেনশন। তাহলে কি বললাম, টু লাইনস আর said to be parallel if they never intersects। মানে লাইন মানে বুঝতে পারছিস, দুদিকে অ্যারো সাইন, দুদিকে ওটা এক্সটেন্ড করা যায় যত খুশি, যতই তুই এক্সটেন্ড করিস না কেন দুটো লাইন ইন্টারসেক্ট করবে না, তখন তাদেরকে বলা হয় প্যারালাল লাইন। আর পারপেন্ডিকুলার লাইন দুটো লাইনকে পারপেন্ডিকুলার কখন করে? যখন দুটো লাইনের ভিতরে অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, তখন দুটো লাইনকে পারপেন্ডিকুলার টু ইচ আদার বলা যায়। সো ইফ the angle at point of intersection नहीं पॉइंट at point of intersection of two lines equal to 90 degree, then they are called perpendicular lines। যখন দুটো লাইনের ভিতরে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তখন এই দুটো লাইনকে পারপেন্ডিকুলার লাইন বলা হয়। তাহলে তোরা প্যারালাল লাইনের মানে এবং পারপেন্ডিকুলার লাইনের মানে বুঝতে পেরেছিস। প্যারালাল লাইন হচ্ছে লাইনটাকে যতই তুমি এক্সটেন্ড করো না কেন কখনোই ইন্টারসেক্ট করবে না। আর পারপেন্ডিকুলার লাইন মানে যখন দুটো অ্যাঙ্গেল ইন্টারসেক্ট করে, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি উইথ অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তখন ওদেরকে বলা হয় হচ্ছে পারপেন্ডিকুলার লাইনস। ক্লিয়ার? তো এবার আমরা যাব হচ্ছে এক্সারসাইজ নাম্বার 5.5। exercise 5.5 first question কি আছে একটু দেখে নিন। which of the following are the models of perpendicular line? কোনটা মডেল অফ পারপেন্ডিকুলার লাইন হবে সেটা বলতে হবে। ফার্স্টে আছে adjacent edges of a table top। একটা টেবিলের উপরে যে adjacent edge তারা পারপেন্ডিকুলার লাইনস। অ্যাডজেসেন্ট মানে পাশাপাশি দুটো এজ। এটা হচ্ছে টেবিলের উপরটা, পাশাপাশি দুটো এজ কিন্তু পারপেন্ডিকুলার টু ইচ আদার। নরমাল টেবিল মানে উপরটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার। তাহলে ফার্স্টটা হবে, ফার্স্টটা হচ্ছে ইয়েস, বিকজ ইট ইজ দ্য মডেল অফ পারপেন্ডিকুলার লাইন। কারণ বলেছিল অ্যাডজেসেন্ট এজেস অফ আ টেবিল টপ, অ্যাডজেসেন্ট মানে পাশাপাশি দুটো, এবং তাদের কিন্তু অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি হয়, কারণ আমরা জানি একটা রেক্ট্যাঙ্গেলের সব অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি। তাহলে যেহেতু অ্যাডজেসেন্ট এজের ভিতরে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, so these two can be called as perpendicular lines। এবার সেকেন্ডটা কি? the lines of railway track। একটু ভেবে দেখ, রেলের ট্র্যাকে দুটো লাইন কিন্তু কখনো ইন্টারসেক্ট করে না, কারণ রেলের চাকা দুটোর ভিতরে যে ডিসটেন্স সেটা কিন্তু সেম। তো সব জায়গায় যদি সেম না থাকে তাহলে তো রেলের চাকা রেল লাইন থেকে নিচে পড়ে যাবে। তারপরে চাকা দুটোর ভিতরে ডিসটেন্স যেহেতু সবসময় সেম, তারপরে লাইন দুটোর ভিতরে ডিসটেন্স সবসময় সেম, মানে লাইন দুটো কখনোই নিজেদের মধ্যে ইন্টারসেক্ট করবে না। তাহলে ওটা কিন্তু প্যারালাল লাইনের প্যারালাল লাইনের এক্সাম্পল হয়ে গেল। তাহলে এটা হবে নো, আমরা এখানে রিজাল্ট লিখব সিন্স
they are parallel to each other, they are parallel to each other। কারণ আমাকে কোশ্চেনে বলেছিল শুধু পারপেন্ডিকুলার লাইনের মডেল যেটা হবে সেটাই লিখতে, আর রেলওয়ে ট্র্যাকেরা কি যেহেতু কখনো ইন্টারসেক্টই করে না, তো ওদের ভিতরে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, তো ওরা হচ্ছে প্যারালাল লাইনস। সি নাম্বারে আসা যাক, the line segments forming the letter L, the line segment forming the letter L, অবশ্যই এটা অ্যাঙ্গেলের আইডেন্টিটি, সো they are the pair of perpendicular lines, so এটা হবে yes। নাম্বার ডি, the letter V, V এর ভিতরের অ্যাঙ্গেলটা কখনোই 90 ডিগ্রি না, দিস ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে এটা হবে হচ্ছে নো, since the angle formed is acute angle, এটা কিন্তু কখনোই রাইট অ্যাঙ্গেল হওয়া সম্ভব না ভি এর ক্ষেত্রে, কারণ ভি এর এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হয়ে যাওয়ার মানে হচ্ছে কি যে ওটা প্রায় এল এর মতো দেখতে লাগবে তখন। তাহলে প্যারালাল লাইন মানে পারপেন্ডিকুলার লাইন কোন দুটো মডেল হতে পারে? অপশন নাম্বার এ এন্ড অপশন নাম্বার সি। বুঝতে পেরেছিস এটুকু? এই জিনিসটা মাথায় রাখবি যে প্যারালাল লাইন নেভার ইন্টারসেক্টস and perpendicular line intersects with each other at an angle 90 degree। আচ্ছা, এবার আমি নেক্সট যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে দেখ, let PQ be perpendicular to the line segment XY, PQ be perpendicular to the line segment XY, let PQ and XY intersect in the point A। আচ্ছা, PQ লাইন সেগমেন্ট সাইড দিয়েছে, তো আমরা লাইন সেগমেন্ট সাইড রাখবো PQ be perpendicular to the line segment XY। আচ্ছা, তাহলে আগে আঁকতে হবে XY টা, PQ টা তারপরে পারপেন্ডিকুলার, and PQ and XY intersect in the point A, এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। what is the measure of angle PAY? আমরা সবাই জানি যে পারপেন্ডিকুলার লাইনের ক্ষেত্রে মেজারমেন্টটা হবে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল PAY ইকুয়াল হবে হচ্ছে 90। তো বুঝতে পেরেছিস আশা করি? খুবই সোজা একটা কোশ্চেন করেছিল এখানে, খুবই সোজা কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 তে আমরা যাব। কি বলেছে দেখ, there are two set square in your box, what are the measurements of the angles are found in their corners? তাহলে আমাকে তোদেরকে আগে সেট স্কয়ারটা দেখাতে হয়, তো আমি সেট স্কয়ারটা তোদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে সেই সেট স্কয়ার দুটো, এই একটা আর এই একটা, তোদের প্রত্যেকটা জিওমেট্রি বক্সে এই দুটোকে ধরে দেখতে পাবি, এবং এই দুটো প্রোট্রাক্টরের এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু আমাকে লিখতে বলেছে। কোশ্চেনটা আরেকবার দেখে নে। কোশ্চেনটা বলেছে যে there are two set squares in the box, what are the measurements of the angles are formed at their corners, do they have any angle measure that is common? দেখা যাক। তো এই দুটো সেট স্কয়ার তোরা প্রোট্রাক্টর ইউজ করে অ্যাঙ্গেলগুলো মেজার করবি। আমি এখানে শুধু অ্যাঙ্গেল মেজারমেন্টটা লিখে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি সবথেকে যে লম্বা প্রোট্রাক্টরটা আছে, একটা বেটে প্রোট্রাক্টর, একটা লম্বা প্রোট্রাক্টর, যেটা লম্বা প্রোট্রাক্টর হাইট একটু বড়, সেই প্রোট্রাক্টরটাকে ফার্স্টে নিচ্ছি আমরা। এটা আমাদের কোশ্চেন নাম্বার 3। ফার্স্ট সেট স্কয়ার, ফার্স্ট সেট স্কয়ার এই অ্যাঙ্গেলটা দেখে বুঝতে পারছিস সেটা 90 ডিগ্রি, তো একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তোরা এই পয়েন্টে প্রোট্রাক্টরের পয়েন্টার বসিয়ে এই সাইডের সাথে ম্যাচ করে অ্যাঙ্গেলটা যখন মেজার করবি, ট্রায়াঙ্গেল এঁকে কি করে অ্যাঙ্গেল মেজার করতে হয় আগে থেকে শিখেছিস, ঠিক একই রকম ভাবে প্রোট্রাক্টরটাকে এই পয়েন্টারে বসিয়ে এই অ্যাঙ্গেলটা যদি মেজার করিস দেখবি এটা আসবে হচ্ছে 60 ডিগ্রি, আর উপরের এই ছোট্ট অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 30 ডিগ্রি। সেটা মেজার করতে পারবি, এরকম ভাবে ঘুরিয়ে নিবি, ঘুরিয়ে নিয়ে প্রোট্রাক্টরটাকে এই পয়েন্টারে বসাবি, বসিয়ে এই অ্যাঙ্গেলটাকে মেজার করবি, পেয়ে যাবি অ্যাঙ্গেলটা। সো একটা 90, একটা 60, একটা 30 ভালো করে চেক করে নিবি। একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের টোটাল সাম হয় হচ্ছে 180 ডিগ্রি, তো 3 থেকে 1 করে দেখবি 180 ডিগ্রি হচ্ছে কিনা। এবার হচ্ছে সেকেন্ড সেট স্কয়ার। সেকেন্ড সেট স্কয়ার
এটা এটাতেও একটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, তাহলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেল। এবং তোমরা ভালো করে লক্ষ্য কর যে এই দুটো সাইড কিন্তু সমান। সো দিস ইজ অ্যান isosceles triangle, these two sides are equal and this is an isosceles triangle. Isosceles triangle এর ক্ষেত্রে বেস অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়, তাহলে এই দুটোই সমান। আবার আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের টোটাল ভ্যালু হয় হচ্ছে 180 ডিগ্রি, তো আগেও বলছিলাম। এখন একটা অ্যাঙ্গেল তো আমাদের 90 হয়ে গেলে পরে তাহলে বাকি দুটো মিলে 90 হতে হবে, তবে তো ওভারঅল 180 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা অলরেডি 90 হয়ে গেছে, বাকি দুটো মিলে টোটাল 90 হলে তবেই তো 180 ডিগ্রি ওভারঅল হবে। তার মানে এই দুটো অ্যাঙ্গেলের টোটাল ভ্যালু হচ্ছে, এই ছোট দুটো অ্যাঙ্গেলের টোটাল ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি এবং এই দুটো অ্যাঙ্গেলই সমান। তাহলে প্রত্যেকটা কত করে হবে? 45 ডিগ্রি। সো 45 ডিগ্রি 45 ডিগ্রি। এবার কোশ্চেনে বলেছে যে এই দুটো সেট স্কয়ারের মধ্যে কোনো অ্যাঙ্গেল কি আছে দ্যাট ইজ কমন? ইয়েস, দ্যাট ইজ 90 ডিগ্রি ইজ কমন টু বোথ। সো 90 ডিগ্রি is the common angle of both the set square. আশা করি বুঝতে পেরেছিস। তাহলে আমাদের দুটো সেট স্কয়ার আছে জিওমেট্রি বক্সে, মনে রাখতে হবে একটা লম্বা সেট স্কয়ার আর একটা ছোট সেট স্কয়ার। লম্বা সেট স্কয়ারের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বাকিগুলো 30 আর 60। প্রোট্রাক্টর দিয়ে দরকার হলে মেজার করবি, যেভাবে ট্রায়াঙ্গেল মেজার করা শিখেছিস একই পদ্ধতি। এই ভার্টেক্স গুলোকে পয়েন্টার ভেবে নিয়ে সেখানে প্রোট্রাক্টর বসাবি, যে কোনো একটা সাইডের সাথে ম্যাচ করে আরেকটা অ্যাঙ্গেল ভ্যালু বার করে দিতে পারবি। স্কেল কি করে ডিটারমাইন করতে হয় প্রোট্রাক্টরে আগে থেকে অলরেডি শিখিয়েছি, প্রসিডিউর প্রপারলি ফলো করে রাখবি। ভুলে গেলে দরকার আগে ক্লাস দেখে নিয়ে সেই ক্লাসকে ফলো করে অ্যাঙ্গেল মেজার কর। আর ছোট সেট স্কয়ারটাকে থেকে এসেছে একটা অ্যাঙ্গেল 90, বাকি দুটোই ইকুয়াল। যেহেতু একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের টোটাল ভ্যালু হয় 180 ডিগ্রি, তো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেলে বাকি দুটো মিলে 90 হতেই হবে, নাহলে আদারওয়াইজ 180 ডিগ্রি আসবে না। এখন বাকি দুটো 90, আবার এই ট্রায়াঙ্গেলটাকে দেখে বুঝতেই পারছিস যে দুটো অ্যাঙ্গেল কিন্তু দুটো সাইড কিন্তু সমান। সো দিস ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আর আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বেস অ্যাঙ্গেল গুলো কি হয়? বেস অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়। সো ইচ অফ দ্য ইকুয়াল বেস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 2, দ্যাট ইজ 45 ডিগ্রি। সেইভাবে প্রত্যেকটাই 45 ডিগ্রি করে রিমেইনিং গুলো। এবং লাস্টে কোশ্চেন ছিল দুটো সেট স্কয়ারের মধ্যে কোনো কমন অ্যাঙ্গেল আছে কিনা, and you can see that 90 degree is common to both. So 90 degree is the common angle for both the set square. বুঝতে পেরেছেন আশা করি এইটুকু অবধি। এবার কোশ্চেন নাম্বার 4 এর দিকে। কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে? 4 এ বলেছে ডায়াগ্রামটাকে স্টাডি করতে। এবার ডায়াগ্রাম দিয়েছি A B C D E F G এর উপরে সব দিয়েছি। আমি ডায়াগ্রামটাকে একটু এঁকে দিই, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে। 0 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আছে A B C D E F G H। E দিয়ে এখানে পারপেন্ডিকুলার টেনে দিচ্ছি, হাইটটা একটু সাইডে লিখি। ওকে, এখানে একটা পয়েন্ট দিচ্ছি P, এখানে দিচ্ছি M, এই লাইনটার নাম হচ্ছে L। আমরা জানি যে শর্ট লেটারে যখন নাম দেওয়া হয় তখন একটা নাম দিলেই হয়। এই পুরো লাইনটার নাম L আর এই পুরো লাইনটার নাম হচ্ছে M। তো কি বলেছে? ECE equal to EG। CE এবং EG কি সমান? ভালো করে দেখ, CE তার মানে হচ্ছে 5 minus 3 আর EG তার মানে হচ্ছে 7 minus 5। CE equal to হচ্ছে 5 minus 3, that is 2। বা খুব ভালো করে এইভাবে ভাবতে পারিস, CE মানে হচ্ছে দুটো গ্যাপ আর EG মানে হচ্ছে দুটো গ্যাপ, আর both the gaps are equal। তাহলে CE আর EG সমান। আমরা এভাবে করছি CE equal to হচ্ছে 5 minus 3, that is 2, and EG is equal to 7 minus 5, that is also equal to 2. Therefore CE and EG are equal. বুঝতে পেরেছিস? আচ্ছা, সেকেন্ডে কোশ্চেনটা দেওয়া আছে, এটা এই নাম্বারগুলো
বি নাম্বার একটা কোশ্চেন দেওয়া আছে, কি সেটা? ডাজ পি বাইসেক্ট সিজি? ডাজ পি বাইসেক্ট সিজি? দেখ, সি এবং ইজি সমান সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এখান থেকে আমরা এটাই বলতে পারি যে ই ইজ দ্য মিডল পয়েন্ট অফ সিজি। যদি সিই এবং ইজি সমান হয়, দ্যাট মিন্স ই ইজ দ্য মিডল পয়েন্ট অফ সিজি। তার মানে পি টা অবশ্যই বাইসেক্ট করছে সিজি কে। তাহলে আমাকে এটা কোশ্চেন করেছিল, ডাজ পি বাইসেক্ট সিজি? आंसर হচ্ছে ইয়েস। ইয়েস, since E is the midpoint of CG, so আর লিখতে হবে না কিছু, একটু লিখতেই হবে। যেহেতু এটা মিডল পয়েন্ট অফ সিজি, কারণ আমরা প্রুভ করেছি সি আর ইজি সমান, তাহলে সেখান থেকে বলতেই পারি পি তার মানে বাইসেক্ট করেছে সিজি কে। বাইসেক্ট মানে সমান দুভাগে ভাগ করা। নেক্সট কোশ্চেন নাম্বার সি, identify any two line segments for which P is the perpendicular bisector. আইডেন্টিফাই করতে বলেছে আরো দুটো লাইন সেগমেন্টকে যাদের জন্য P টা পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে অ্যাপার্ট ফ্রম CG কিন্তু আমাকে এখন দেখতে হবে CG ছাড়া আরো দুটো লাইন সেগমেন্ট যাতে P বাইসেক্ট করেছে। CG ছাড়া আমরা নিতে পারি BH, কারণ তুই BH টাকে ভালো করে দেখ, BH এর মিডল পয়েন্ট কিন্তু E হবে। কেন হবে? B ডিসটেন্সটা একটু দেখে নাও, B থেকে 5 - 2 কত হবে? 3। EH এর ডিসটেন্সটা কত? 8 - 5 কত হবে? 3। তাহলে BE ডিসটেন্স এবং EH এর ডিসটেন্স সেম, so this means E is the middle point of BH, তার মানে P bisects BH also। তাহলে আমাকে বার করতে বলেছিল কি, আইডেন্টিফাই এনি টু লাইন সেগমেন্ট ফর হুইচ P is the perpendicular bisector। তাহলে একটা আছে হলো BH, আরেকটা লাগবে, আরেকটা আমরা এটা নেব DF। এটা মিডল পয়েন্ট কেন? দেখ DE একটা ডিভিশন, EF একটা ডিভিশন। অন্যভাবে ভাবলে DE লেন্থ হচ্ছে 5 - 4 that is 1, EF এর লেন্থ হচ্ছে 6 - 5 that is 1, so both are same, so DF এর বাইসেক্টর হচ্ছে P, so আমরা আরেকটা নাম দিতে পারি DF। আমাদের দুটো লাইন সেগমেন্ট খুঁজতে বলেছিল যাদের জন্য P টা পারপেন্ডিকুলার বাইসেক্টর। all of you just think and write me in WhatsApp যে আমি যে দুটো নাম লিখলাম BH আর DF, আর আগে যে নামটা লিখেছি CG, এটা ছাড়া কি আর কোনো লাইন সেগমেন্ট আছে? আর কোনো লাইন সেগমেন্ট কি তুই খুঁজে পাচ্ছিস যার জন্য P টা হচ্ছে বাইসেক্টর? যদি খুঁজে পাস লিখে জানাবি আমাকে হোয়াটসঅ্যাপে, আমি জানবো যে তোদের মধ্যে কতজন কনসেপচুয়ালি শিখছিস, ভেবেচিন্তে শিখছিস। মানে এখানে আমাকে দুটো লাইন সেগমেন্টের নাম লিখতে বলেছিল অ্যাপার্ট ফ্রম CG যাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে P, আমি লিখেছি। আমাকে যদি এখানে কোশ্চেনটা বলতো তিনটে লাইন সেগমেন্টের নাম অ্যাপার্ট ফ্রম CG, আমি কি লিখতে পারতাম? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সেই 3 নম্বর লাইন সেগমেন্টের নাম যেটা আমি লিখিনি সেটা তোরা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পোস্ট করো। আমরা এবার যাব হচ্ছে ডি নাম্বার। আর দিস ট্রু? ট্রু কিনা সেটা বলতে বলেছে। ট্রু হলে ইউ নিড নট টু গিভ এনি রিজন, বাট ফলস হলে আমাকে রিজন দিতে হবে। বাট আমি তোদেরকে পড়ার সময় ট্রু বা ফলসের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে রিজন বলবো, ফলসের ক্ষেত্রে রিজনটা লিখবো, ট্রু এর ক্ষেত্রে রিজনটা লিখবো না, কারণ তোদের বোঝানোর জন্য আমাকে তো বলতেই হবে। তো ফার্স্টে বলেছে AC গ্রেটার দ্যান FG। AC ডিসটেন্স কত হবে? 3 - 1, তার মানে কত? 2। সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে দেখে নিতে হবে। AC ডিসটেন্স হচ্ছে 3 - 1 that is 2। আর কি আছে? FG ডিসটেন্স হচ্ছে 7 - 6 that is 1। তাহলে AC হচ্ছে 2, FG হচ্ছে 1, so AC greater than FG, so given statement is absolutely true। তো ফার্স্ট এটা কি হবে? ফার্স্ট এটা হচ্ছে ট্রু। সেকেন্ড এটা CD equal to GH। CD লেন্থ কত হচ্ছে? 4 - 3, তার মানে কত? 1। GH এর লেন্থ কত হচ্ছে? 8 - 7, that is also 1, so CD আর GH সমান হচ্ছে, so this is also true। Last one is the homework of yours।
হোমওয়ার্ক, এটা তোরা নিজেরা কর, নিজেরা ভাব, নিজেরা ভেবে বল। যদি ফলস হয় দেন ইউ হ্যাভ টু রাইট দ্য রিজন। কিভাবে রিজন লিখবি? যদি ফলস হয় তাহলে দুজনের নিশ্চয়ই লেন্থ গুলো ডিফারেন্ট। সো ফাইন্ড আউট দ্য লেন্থ, যে কিভাবে লেন্থ বার করতে হয় অলরেডি শিখিয়ে দিয়েছি ফার্স্টে। তো এইভাবে ওই যে লাইন সেগমেন্টটা আছে, যেমন এখানে আছে হচ্ছে বিসি আর ইএইচ। যদি বিসি লেস দ্যান ইএইচ না হয় তাহলে তুই বিসি লেন্থ আর ইএইচ এর লেন্থ আলাদা করে পাশে লেখ, মানে ফলস লিখে, যদি ফলস হয় তাহলে ফলস লিখে পাশে ব্র্যাকেটে লিখবি সিন্স বিসি ইকুয়াল টু দিস ওয়ান এন্ড ইএইচ ইকুয়াল টু দিস ওয়ান। বোঝা গেছে? মানে মাইনাস করে বার করে দেখাবি যে কতটা লেন্থ আসছে। আর যদি ট্রু হয় then you need not to give any reason because you have understood why it is true. True এর ক্ষেত্রে রিজন দিতে লাগে না, false এর ক্ষেত্রে you must have to give the reason why and on the basis of what you have told it is false. ওকে, তাহলে আমাদের এক্সারসাইজ 5.5 এখানে শেষ হলো। আমি এবার যাব হচ্ছে এক্সারসাইজ নাম্বার 5.6 এ। তবে 5.6 এর শুরুতে আমি ক্লাসিফিকেশন অফ দ্য ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলবো, বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করব, তারপরে এক্সারসাইজটা শুরু করব। তো আমরা 5.6 এক্সারসাইজে যাব। তবে ইমিডিয়েটলি সাম আমরা শুরু করছি না, আমি ফার্স্টে ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলবো। ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলকে ক্লাসিফাই করব। ট্রায়াঙ্গেলকে ডিপেন্ডিং অন देयर অ্যাঙ্গেলস একরকম নাম দেওয়া হয়, ডিপেন্ডিং অন देयर সাইডস একরকম নাম দেওয়া হয়। তাহলে এই ক্লাসিফিকেশন অফ দ্য ট্রায়াঙ্গেল করা হয় অন দ্য বেসিস অফ টু ডিফারেন্ট কেস। ফার্স্ট ওয়ান ডিপেন্ডিং অন angle and the second one is depending on sides. Depending on angle যদি বলি তাহলে নামগুলো হচ্ছে acute angle triangle, acute angle triangle, obtuse angle triangle and right angle triangle. Acute angle triangle মানে যে ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি। যে ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু, একটা ট্রায়াঙ্গেলে কটা অ্যাঙ্গেল থাকে সেটা সম্পর্কে সবাই জানিস, যে একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেল থাকে, তিনটে সাইড থাকে। তো একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের প্রত্যেকটা ভ্যালু যদি লেস দ্যান 90 ডিগ্রি হয়, জাস্টলি যদি প্রত্যেকটা অ্যাঙ্গেল যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, কারণ অ্যাকিউট অ্যাঙ্গেল আর অবটিউস অ্যাঙ্গেলের কনসেপ্ট অলরেডি তোদের আছে, অ্যাজ ওয়েল অ্যাজ রাইট অ্যাঙ্গেলের কনসেপ্ট রয়েছে আগে থেকে শেখানো। তো যদি কোনো ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলই অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে কম হয়, দেন ইট ইজ কল্ড অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি কোনো ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেলের ভ্যালু মোর দ্যান 90 ডিগ্রি হয়, এটার ক্ষেত্রে তাহলে কি পেলাম? অল অ্যাঙ্গেলস আর acute or less than 90 degree. Obtuse এর ক্ষেত্রে any one angle is obtuse or more than 90 degree. এখন তুমি কোশ্চেন করতে পারি যে স্যার আগেটাতে লিখলেন all angles are less than 90 degree acute এর ক্ষেত্রে, তো obtuse এর ক্ষেত্রে এরকম লিখলেন না কেন? obtuse এর ক্ষেত্রে কেন স্পেসিফাই করে দিলেন যে একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি? তার কারণ কোন ট্রায়াঙ্গেলে একটার বেশি অ্যাঙ্গেল obtuse হতে পারে না। আমরা রিজন দিয়ে বোঝাই, একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের টোটাল ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। একটু আগে কথাটা বলছিলাম, নিশ্চয়ই মনে আছে। একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলকে টোটালে অ্যাড করলে পরে 180 ডিগ্রি থেকে বেশি হওয়া সম্ভব না। এবার যদি একটা অ্যাঙ্গেল obtuse হয়, তার মানে একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে বাকি দুটোকে 90 ডিগ্রি থেকে কম হতে হবে, আদারওয়াইজ তো অ্যাড করে 180 হবে না, তার থেকে বেশি হয়ে যাবে। যদি একটা অ্যাঙ্গেল 90 থেকে বেশি হয়ে যায়, তাহলে বাকি দুটোকে যদি আমি অ্যাড করি, সেটা যদি 90 বা 90 থেকে বেশি হয়, তাহলে তো ওভারঅল 180 থেকে বেশি হয়ে যাবে, কারণ একটা অ্যাঙ্গেল 90 থেকে বেশি হয়ে বসে আছে। আর দুটোকে অ্যাড করে যদি অন্তত 90ও হয়, তাহলে অ্যাড করলেও 180 থেকে বেশি হয়ে যাবে। তাহলে কোন ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল যখন 90 থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন বাকি দুটো টোটাল ভ্যালু 90 থেকে কম। বাকি দুটো টোটাল ভ্যালু যদি 90 থেকে কম হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি বোথ অফ देम ইজ অলসো লেস দ্যান 90 ডিগ্রি। দুটো টোটালি 90 ডিগ্রি থেকে কম, সো ইন্ডিভিজুয়ালি বোথ অফ देम আর অলসো লেস দ্যান 90 ডিগ্রি। তার মানে বাকি দুটো অ্যাঙ্গেল তখন সবসময় একই হবে।
বোঝা গেছে? তো কোন ট্রায়াঙ্গেলে মনে রাখতে হবে, কোন ট্রায়াঙ্গেলে এনি ওয়ান মানে মোর দ্যান একটার বেশি অ্যাঙ্গেল, মাথায় রাখবে না, কোন ট্রায়াঙ্গেলে একটার বেশি অ্যাঙ্গেল অবটিউজ হতে পারে না। ওকে? and right angle triangle আমরা লিখতে পারি any one angle is 90 degree। এখানেও একই কথা, একটার বেশি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে পারে না। কোন ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল যদি 90 হয়ে যায় তাহলে বাকি দুটো মিলে অবশ্যই 90 ডিগ্রি, কারণ তবেই হবে 180 ডিগ্রি। বাকি দুটো মিলে 90, তাহলে প্রত্যেকটাকে তো 90 থেকে ছোট হতে হবে, আদারওয়াইজ তো অ্যাড করলে 90 হবে, কি করে 90 থেকে বেশি হয়ে যাবে নাকি? তাহলে আদার দুটো অ্যাঙ্গেল কিন্তু তাহলে প্রত্যেকটা 90 থেকে ছোট হয়ে যাচ্ছে, শুধু একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে জানতে হবে একটা অ্যাঙ্গেলই 90 হয়। কোন ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেলের ভ্যালু মানে একটা অ্যাঙ্গেলের থেকে বেশি কোন অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি থেকে বেশি হতে পারে না। কোন ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেলের ভ্যালু একমাত্র 90 ডিগ্রি হতে পারে, কোন ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি থেকে বেশি হতে পারে। তো অবটিউজ এবং রাইট অ্যাঙ্গেলে কেন ওয়ান অ্যাঙ্গেল বলেছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এন্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেল ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেল হয়ে গেল। এবার ডিপেন্ডিং অন সাইজ কথা বলা যাক। সাইডের উপর ডিপেন্ড করে ট্রায়াঙ্গেলকে তিনটে পার্টে ডিভাইড করা যেতে পারে। এক হচ্ছে স্কেলিং ট্রায়াঙ্গেল, আমরা এই সাইডে লিখলাম এটা। স্কেলিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়? স্কেলিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটে সাইডই আনইকুয়াল, তাহলে এখানে লিখে দিই all the three sides are unequal। তাহলে স্কেলিং ট্রায়াঙ্গেলে আমরা কি দেখলাম? all the three sides are unequal, তিনটে সাইডে আনইকুয়াল হবে। নেক্সট আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কি হবে? all the three sides are equal, সবকটা সাইড ইকুয়াল টু ইচ আদার। and last one is the isosceles triangle। isosceles triangle কি হয়? only two sides are equal, মাত্র দুটো সাইড ইকুয়াল হবে, but the other side is unequal। so these are the three different types of triangle depending on side, and these are the different types of triangle depending on angle। আশা করি পুরোটা নোট ডাউন করে নিয়েছিস, কারণ আমি পুরোটা বুঝবো। আর এদিকে আমি নিশ্চয়ই পুরোটা দেখতে পাচ্ছিস, কারণ একটা সাইডে লিখেছি যেহেতু। তো এটা তোরা নোট ডাউন করে নেয় ভালো করে। আমি যাব এবার হচ্ছে পরের বিষয়টাতে, মানে পরের বিষয়টা বলতে এবার আমি অ্যাকচুয়ালি এক্সারসাইজে ঢুকবো এবং বেশ কিছু ধরনের সাম করাবো। ওকে, তো যাওয়া যাক এক্সারসাইজে। এক্সারসাইজ নাম্বার 5.6 এসে পড়া। 5.6 এর ফার্স্ট কোশ্চেন ধরে নেম দ্য টাইপস অফ ট্রায়াঙ্গেল, টাইপস অফ দ্য ফলোইং ট্রায়াঙ্গেল। 1 এর এ থেকে লেন্থ গুলো দেখ 7, 8, 9, তাহলে তিনটে লেন্থ ডিফারেন্ট। তিনটে লেন্থ যখন ডিফারেন্ট তখন নেম অফ দ্য ট্রায়াঙ্গেল কি হবে? তিনটে সাইডে আলাদা, কি হবে? স্কেলিং ট্রায়াঙ্গেল। একটু আগেই নাম দিয়ে দিয়েছি, সব সাইডগুলো আলাদা, স্কেলিং ট্রায়াঙ্গেল। নেক্সট পরের ট্রায়াঙ্গেলটা দেখ, এখানেও তিনটে সাইড আলাদা, কি নাম হবে বুঝতেই পেরে গেছিস। তো তোরা নিজেরা লিখে ফেল। আমি যাব সি নাম্বারে। সি নাম্বারে দেখ তিনটে সাইড ইকুয়াল, PQ equal to QR equal to PR। ট্রায়াঙ্গেলের তিনটে সাইড ইকুয়াল, সো হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল ইট ইজ? ইকুইল্যাটারাল triangle। I think you understand, this is called equilateral triangle। এবার যাই ডি নাম্বারে। ডি নাম্বারে দেখ একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90, কোন ট্রায়াঙ্গেল একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি। সো হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল ইট ইজ? ভাব একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90, কি হবে? গুড, ইট শুড বি আ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। ইতে যাই, দেখ একটা অ্যাঙ্গেলের ভ্যালু কত দেওয়া আছে? 90। একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 দেওয়া আছে, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। আবার দেখ তারপরে বলা আছে xy = yz, তাহলে দুটো সাইডের লেন্থ সমান। দারুণ ব্যাপার। দুটো সাইড ইকুয়াল হলে কি ট্রায়াঙ্গেল হয়? আইসোসেলিস ট্রায়াঙ্গেল।
কারণ সাইডের উপর বেস করে একটা নাম হয়ে গেল, অ্যাঙ্গেলের উপর একটা বেস করে নাম হয়ে গেল, দুটোকে কম্বাইন করে নাম দিতে হবে। দারুণ মজাদার ব্যাপার। এতক্ষণ ট্রায়াঙ্গেল শিখছিলাম, ডিপেন্ডিং অন অ্যাঙ্গেল একটা নাম, ডিপেন্ডিং অন সাইড একটা নাম। এখন দেখ ডিপেন্ডিং অন অ্যাঙ্গেল এন্ড সাইড বোথ একসাথে কি দিয়েছে, কিভাবে দিয়েছে? একটা অ্যাঙ্গেল হলো 90, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, আবার দুটো সাইড সমান, তাহলে আমরা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হচ্ছে। তাহলে আমরা নামটা কি লিখব? রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আচ্ছা আমরা বুঝতে পেরেছিস নামটা হবে রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল because one angle is 90 degrees, so it is right angle, two sides are equal, so isosceles. Now combine them, name is right angle isosceles triangle. এবার যাব f নম্বরে। একটা অ্যাঙ্গেল 30, একটা 70, একটা 80। আগে চেক করে দেখ তিনটে অ্যাঙ্গেলকে অ্যাড করে 180 আসে কিনা, তারপরে বলবো ট্রায়াঙ্গেলের নাম, কারণ ট্রায়াঙ্গেল আবার পসিবল কিনা সেটা দেখতে হবে। 80 আর 70 কে অ্যাড করলে হয় 150, তার সাথে 30 অ্যাড করলে হয় 180, so it forming a triangle because sum of all angles is coming 180 degree. তিনটে অ্যাঙ্গেল আনইকুয়াল, তিনটে অ্যাঙ্গেল আনইকুয়াল, ভেরি গুড। তিনটে অ্যাঙ্গেল লেস দ্যান 90, তিনটে অ্যাঙ্গেল লেস দ্যান 90, তিনটেই 90 ডিগ্রি থেকে ছোট, so both all of them are acute angle, so it will be an acute angle triangle. আর একটা মজাদার ব্যাপার, কোন ট্রায়াঙ্গেলে যখন তিনটে অ্যাঙ্গেল ডিফারেন্ট হয় তখন সেই ট্রায়াঙ্গেলে কিন্তু তিনটে সাইড ডিফারেন্ট হয়। আবার বলছি, কোন ট্রায়াঙ্গেলে যখন তিনটে অ্যাঙ্গেল ডিফারেন্ট হয় তখন সেই ট্রায়াঙ্গেলে কিন্তু তিনটে সাইড ডিফারেন্ট হয়, so it is scaling triangle also. So now combine and write the name acute angle scaling triangle. বুঝতে পেরেছিস আশা করি, কোনো কনফিউশন নেই। তো কোশ্চেন নাম্বার 2 যে ম্যাচ দ্য ফলোইং রয়েছে, এটা সম্পূর্ণভাবে তোদের উপর ছেড়ে দিলাম, তোরা ভেবে এটাকে করবি, এটাকে আমি কোনো হেল্প করব না। আমি যাব এবার কোশ্চেন নাম্বার 3 দিয়ে, আমরা নিচেই করি, যথেষ্ট জায়গা আছে। কোশ্চেন নাম্বার 3 স্টার্ট করব আমরা। কোশ্চেন নাম্বার 3 তে আমি প্রথমে তোকে বোঝাবো কিভাবে করতে হচ্ছে, তারপরে বাকিটা তোরাই করবি। কোশ্চেন নাম্বার 3 এর ফার্স্ট ট্রায়াঙ্গেল কি বলেছে এই কোশ্চেনটা করে না, ট্যাগ কোশ্চেনটা পড়। প্রথমে বলেছে যে ট্রায়াঙ্গেলের নেম করতে হবে ডিফারেন্ট ওয়েতে। ডিফারেন্ট ওয়ে মানে ডিপেন্ডিং অন অ্যাঙ্গেল এন্ড ডিপেন্ডিং অন সাইড, ডিফারেন্ট ওয়েতে ট্রায়াঙ্গেলের নামটা দিতে হবে। কোশ্চেনটা পড়েছিস ভালো করে আশা করি। এবারে ভালো করে দেখ, প্রথমে ডিপেন্ডিং অন অ্যাঙ্গেল একটু ভেবে নি। দুটো অ্যাঙ্গেলে দেখ ডাবল সাইন দেওয়া, আমি তো তোদেরকে এঁকে দেখাই, ছবিতে যা আছে তুই এখানে না দেখালে তোরা বুঝতে পারবি না। দেখ এখানে এরকম দুটো সাইন দেওয়া, এখানে দুটো সাইন দেওয়া, এখানে একটা সাইন দেওয়া। এর মানে কি বুঝলি? মানে হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, দুটোতে একই রকম সিম্বল না, এই দুটো দাগ করে দেওয়া আছে না, দুটোতে যেহেতু একই সিম্বল তাহলে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল, আর একটা অ্যাঙ্গেল আনইকুয়াল। দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, সো হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল? ইয়েস, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল যেহেতু, সো ইট ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। কারণ দুটো অ্যাঙ্গেল ইকুয়াল মানে দুটো সাইড ইকুয়াল হবে। চেক কর দুটো সাইড ইকুয়াল কিনা, দেখ 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তাহলে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এবার খুব ভালো করে অ্যাঙ্গেলগুলোকে সিন করো, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে ছোট, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তাহলে এটা অ্যাকিউট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল, ডিফারেন্ট ওয়েতে নাম হয়ে গেল। তাহলে আমরা নাম লিখব অ্যাকিউট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল। টু ডিফারেন্ট ওয়েতে ট্রায়াঙ্গেলের নাম হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আমি আর একটা দেখাই তোদেরকে, তারপর থেকে তোরা নিজেরাই করবি। দেখ পরের ফিগারটাতে একটা অ্যাঙ্গেল 90, তাহলে কি ট্রায়াঙ্গেল হবে? রাইট অ্যাঙ্গেল। সঙ্গে সঙ্গে প্রথমে কিন্তু অ্যাঙ্গেল দেখবি, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আগে নাম লিখতে হয়, সেজন্য অ্যাঙ্গেল আগে দেখতে হয়, রাইট অ্যাঙ্গেল। এবার দেখ তিনটে সাইডে আনইকুয়াল, ভালো করে দেখ, একটা 17, একটা 15, একটা 8, তিনটে সাইডে আনইকুয়াল, তো কি হবে? স্কেলিং ট্রায়াঙ্গেল। বুঝতে পেরেছিস কি করে নামগুলো লিখতে হবে? তাহলে সি, ডি, ই এন্ড এফ তোদের জন্য হোমওয়ার্ক থাকলো। ফার্স্টে অ্যাঙ্গেল সিট করবি, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে নাম লিখবি,
তারপরে সাইডে ডিপেন্ড করে নাম লিখে ট্রায়াঙ্গেলের নাম কমপ্লিট করবে। দ্যাট ইজ দ্য ওয়ে টু রাইট দ্য নেম অফ দ্য ট্রায়াঙ্গেল ইন টু ডিফারেন্ট ওয়েজ। ঠিক আছে, আমি যাই কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে? দেখ, try to construct triangles using mastic. mastic ইউজ করে ট্রায়াঙ্গেল গুলোকে কনস্ট্রাক্ট করতে বলেছে। ওকে, some are shown here, পাশে কিছু শো করা আছে। can you make a triangle with 3 mastic? তিনটে mastic দিয়ে ট্রায়াঙ্গেল ড্র করা সম্ভব? আমি একটুখানি জাস্ট দুটো দেখিয়ে দেবো, তারপর তোমরা নিজেরা ভেবে 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 বার করবে। সবগুলো mastic কিন্তু ইকুয়াল লেন্থে ভেবে নিতে হবে। এই একটা mastic দিলাম, এই একটা mastic, এই একটা mastic, তাহলে তিনটে mastic দিয়ে ট্রায়াঙ্গেল আঁকা সম্ভব তো? যদি দুটো mastic দিয়ে দিত তাহলে একটা এরকম রাখতাম, একটা এরকম রাখতাম, আরেকটা তো পেতাম না। তাহলে দুটো mastic দিয়ে কিন্তু ট্রায়াঙ্গেল তৈরি করা সম্ভব না। যেরকম খুশি mastic দিলে কিন্তু ট্রায়াঙ্গেল ড্র করা সম্ভব হবে না। তুই নিচে ফেলে দেখবি আদৌ সম্ভব কিনা। তাহলে এটা ক্ষেত্রে आंसर হলো ইয়েস, কারণ ছবি এঁকে দেখাতে হবে বিফোর টু শো দ্যাট ইজ ফর্মিং আ ট্রায়াঙ্গেল অর নট। চারটে mastic, নাও থিংক অ্যাবাউট ইট। 4 mastic। তো একটাকে এখানে রাখলাম, তুই মনে করলি আমি আরেকটাকে এখানে রাখবো। ওকে, তাহলে আর দুটো কোথায় রাখবি? এখানে একটা, এখানে একটা। তুই ছবি আঁকার সময় হয়তো মুখে মুখে মিলিয়ে দিবি, তোর ছবিটা রং হয়ে যাবে, টোটালি রং হয়ে যাবে। কেন হয়ে যাবে? মনে করে দেখ, আগে একদিনকে ক্লাস নেওয়ার সময় তো দেখি ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলেছিলাম। বলেছিলাম একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইডকে অ্যাড করলে পরে, মানে সরি তিনটে সাইডকে না, রং, দুটো সাইডকে অ্যাড করলে পরে থার্ড সাইড থেকে বড় হয়। মনে আছে নিশ্চয়ই? ইনইকুয়ালিটি প্রপার্টি অফ দ্য ট্রায়াঙ্গেল হোল্ড করলে তবেই সেই ট্রায়াঙ্গেলকে কনস্ট্রাক্ট করা পসিবল। তো দুটো সাইডকে অ্যাড করলে থার্ড সাইড থেকে বড় হতে হবে। নাও লেটস সি ওয়ান্স। সবগুলো সাইডই সেম, তো সবগুলোকে আমি এক এক করে ধরে দিচ্ছি। তাহলে এদিকে দুটো mastic রাখার জন্য 2 হয়ে গেল, এদিকে একটা mastic রাখার জন্য 1, এখানে একটা 1। এখন দেখ, এই সাইডটা আর এই সাইডটাকে যদি আমি অ্যাড করি কত আসে? 2। সেটা কি থার্ড সাইড থেকে বড় হচ্ছে? না। এই দুটোকে অ্যাড করে 2 আসে, থার্ড সাইডে 2। সো অ্যাডিশন অফ দিস টু সাইড ইকুয়াল টু দ্য থার্ড সাইড। কিন্তু রুলস অনুসারে কি হওয়া উচিত ছিল? ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল অনুসারে অ্যাডিশন অফ টু সাইড শুড বি গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড। তাহলে আমার এখানে কিন্তু এটা গ্রেটার দ্যান থার্ড সাইড হলো না, যেহেতু গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড হয়নি, যেহেতু গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড হয়নি, দুটো সাইডকে অ্যাড করে, so the triangle is not possible to construct like this way. So whatever the placement of the mastic you have done here, that is absolutely wrong. তাহলে কোনো কিছু করার আগে কিন্তু ভাবতে হবে যে এভাবে অ্যারেঞ্জমেন্টটা আদৌ সম্ভব কিনা। So with the 4 mastic, I think it's not possible to construct the triangle. You just think at your home with the different ways to keep the mastic. What I should say here, I think all of you have one match box at your home. So take out the number of mastic, how many required, and after that you arrange them. Arrange them one after another, because how to do the arrangement here it has already shown. So try to arrange them as much as possible, and try to find out that the triangle is possible or not. And after that you note down in your copy that it is possible or not. Okay. Once you just arrange it, because all the mastic are of same length, and I think you can arrange them in the proper way to get the name of the triangle. So with the 4 mastic it is not possible to get the triangle. So what is the right? Not possible. তাহলে তোদেরকে আমি অ্যাকচুয়ালি দুটো সাম করে দেখালাম। With the 5 mastic and with the 6 mastic it is possible or not. You just do the activity at your home, taking that many number of mastic whatever has asked for in the question, and you just arrange them the proper way so that you can get the triangle or not. And if you are not getting the triangle, you will think over there that you are not getting the triangle only for that particular reason. What is that reason? Inequality property of the triangle is not applicable there. That's why. So number C and number D you complete yourself. That will be your homework. And with this our this exercise is also completed. Next দিনকে আমরা শুরু করব হচ্ছে এক্সারসাইজ নাম্বার 5.7 থেকে, এবং নেক্সট দিনকে আমরা এই এক্সারসাইজটাকে মানে এই চ্যাপ্টারটাকে শেষ করে দেব। থ্যাংক ইউ।